শুভ অপরাহ্ন। আমি মিল্টন মহাজন, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আশা করি তুমি ও তোমার পরিবারের সবাই ভালো আছো। চলো কথা না বাড়িয়ে আজকে ক্লাসে মনোনিবেশ করি। তোমাদের অনলাইন এক্সামের পরে এটি আমাদের প্রথম ক্লাস। আমরা অনলাইন এক্সামের আগে পর্যায় সারণীর 1 নং গ্রুপ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা পর্যায় সারণীর 2 নং গ্রুপ নিয়ে আলোচনা করব। গ্রুপ নং 2। সবাই তোমাদের রসায়ন নোট খাতা নিয়ে বসো। তোমাদের যদি কিছু জানার থাকে, কিছু না বুঝে থাকো, আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা ইতিমধ্যে জয়েন করেছো, নাম আর রোল নাম্বার কমেন্ট করে জানাও। তাহলে আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে পর্যায় সারণী। এটি হলো আমাদের পর্যায় সারণী। আমি একটু দেখিনি তোমরা কারা ইতিমধ্যে জয়েন করেছো। তোমরা ইতিমধ্যে অনেকে জয়েন করেছো। যারা জয়েন করেছো সবাই তোমাদের নাম আর রোল নাম্বার অবশ্যই কমেন্ট করবে। তোমরা যারা জয়েন করেছো, আমি আবার বলছি, নাম আর রোল নাম্বার অবশ্যই কি করবে, আমাকে কমেন্ট করবে। কিছু না বুঝে থাকলেও ক্লাস চলাকালীন যদি কিছু না বুঝে থাকো তাও আমাকে কমেন্ট করে জানাবে। দেখো আমাদের পর্যায় সারণী। আমাদের পর্যায় সারণীতে আমরা জানি আমাদের 7টি পর্যায় আছে। কি আছে? 7টি পর্যায় আছে। পর্যায় সারণীতে কি আছে? 7টি পর্যায় আছে। আর কি আছে? 18টি গ্রুপ আছে। 18টি কি আছে? গ্রুপ আছে। তাহলে এই হলো আমাদের পর্যায় সারণী। পর্যায় সারণীর মধ্যে আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে 2 নং গ্রুপকে নিয়ে। পর্যায় সারণীতে আজকে আমাদের আলোচনার বিষয় কি? 2 নং গ্রুপ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে এখানে আমরা আগে একবার দেখেছিলাম। দেখো সাদা বক্সের যে মৌলগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে ধাতু। এই রঙের যে বক্সগুলো তোমরা দেখতে পাচ্ছ, 1 নং গ্রুপ, 2 নং গ্রুপ, 13 নং গ্রুপের এই মৌলগুলো, 14 নং গ্রুপের মৌলগুলো, 15 নং গ্রুপের মৌলগুলো, 16 নং গ্রুপের মৌল, এই মৌলগুলো হলো এরা ধাতু। এই রঙের যে বক্সগুলো আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, 18 নং গ্রুপ, 17 নং গ্রুপের সবগুলো মৌলই অধাতু। এই মৌলগুলো হচ্ছে অধাতু। এখানে যে মৌলগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবগুলো হলো কি? অবস্থান্তর ধাতু। এখানে যে মৌলগুলো দেখতে পাচ্ছ এগুলো অর্থাৎ 3 নং গ্রুপ থেকে শুরু করে 12 নং গ্রুপ পর্যন্ত এগুলো সবগুলো হলো অবস্থান্তর ধাতু। এবং শেষে এই কালো বক্সে যে মৌলগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় কি? আন্ত অবস্থান্তর ধাতু। আন্ত অবস্থান্তর ধাতু। চলো আমরা আমাদের মূল পড়ায় যাই। এটা হলো আমাদের মূল পর্যায় সারণী। পর্যায় সারণীতে আমাদের আলোচনার বিষয় কি? আমাদের আলোচনার বিষয় হলো শুধু 2 নং গ্রুপের মৌলগুলো। আমাদের আলোচনার বিষয় কি? আমাদের আলোচনার বিষয় হলো 2 নং গ্রুপের যে মৌলগুলো আছে, তাহলে আমরা এই মৌলগুলো সম্পর্কে জানবো। 2 নং গ্রুপে কি কি আছে? বেরিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, স্ট্রনসিয়াম আছে, বেরিয়াম আছে, রেডন আছে। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম আর রেডন। এই মৌলগুলো নিয়ে আজ আমাদের আলোচনা হবে। দুই নং গ্রুপের মৌলগুলোকে কি বলা হয়? 2 নং গ্রুপের মৌলগুলোকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। 2 নং গ্রুপের মৌলগুলোকে কি বলা হয়? 2 নং গ্রুপের মৌলগুলোকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। তাহলে এই 2 নং যে মৌলগুলো আমরা দেখলাম এখানে, এগুলো সবগুলো হচ্ছে কি ধাতু? মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু আমরা দেখবো। মৃৎ ক্ষার আমরা আগেও বলেছি ক্ষার ধাতু কি। আমরা 1 নং গ্রুপের মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতু। 1 নং গ্রুপের মৌলগুলো ছিল কি ধাতু? ক্ষার ধাতু। আর এগুলো হলো কি ধাতু? মৃৎ ক্ষার ধাতু।
তাহলে মৃৎক্ষার ধাতুগুলো কোনগুলো? মৃৎক্ষার ধাতুগুলো হলো কি? 2 নং গ্রুপের মৌলগুলো হলো মৃৎক্ষার ধাতু। আমরা আলোচনা শেষে দেখে নেব মৃৎক্ষার ধাতু কি, মৃৎক্ষার ধাতু কাকে বলে। আমরা আগে 2 নং গ্রুপের মৌলগুলোর পরিচিতিগুলো একটু দেখে নেব। 2 নং গ্রুপের মৌলগুলোর পরিচিতিগুলো আমরা একটু দেখে নিব। দেখো গ্রুপ নং 2 এখানে কি কি মৌল আছে। গ্রুপ নং 1 নং পর্যায়ে 2 নং গ্রুপের অর্থাৎ পর্যায় সারণীর প্রথম পর্যায়ে 2 নং গ্রুপে কোনো মৌল থাকে না। 2 নং গ্রুপে কি থাকে না? কোনো মৌল থাকে না। 2 নং গ্রুপের মৌল হলো প্রথম মৌলটি, দ্বিতীয় পর্যায়ে প্রথম মৌলটি হলো কি? বেরিলিয়াম। 3 নং পর্যায়ে আছে ম্যাগনেসিয়াম। 4 নং পর্যায়ে আছে ক্যালসিয়াম। 5 নং পর্যায়ে আছে স্ট্রনশিয়াম। 6 নং পর্যায়ে আছে বেরিয়াম। 7 নং পর্যায়ে আছে রেডিয়াম। 7 নং পর্যায়ে কি আছে? রেডিয়াম। তাহলে কি 1 নং পর্যায়ে 2 নং গ্রুপে কোনো মৌল থাকে না। 2 নং পর্যায়ে কি আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম আর রেডিয়াম। তোমরা নোট করে নেবে। আমরা 2 নং গ্রুপের সবগুলো মৌলের পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যাগুলো একটু দেখে নিই। দেখো বেরিলিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে 4, পারমাণবিক ভর হচ্ছে 9, যোজনী হচ্ছে 2, ল্যাটিন নাম আমরা ইংরেজি নামে পরিচিত, ল্যাটিন নামের প্রয়োজন নেই। ম্যাগনেসিয়াম 12, 24, পারমাণবিক ভর 24, যোজনী 2। ক্যালসিয়াম 20, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর 40, যোজনী 2। স্ট্রনশিয়াম পারমাণবিক সংখ্যা 38, পারমাণবিক ভর 88, যোজনী 2। বেরিয়াম পারমাণবিক সংখ্যা 56, পারমাণবিক ভর 137, যোজনী 2। রেডিয়াম পারমাণবিক সংখ্যা 88, পারমাণবিক ভর 226, যোজনী 2। একটু লক্ষ্য করো 2 নং গ্রুপের সবগুলো মৌলের যোজনী কিন্তু 2। 2 নং গ্রুপের সবগুলো মৌলের যোজনী কিন্তু 2। তুমি যদি 2 নং গ্রুপের মৌলগুলোর নাম মনে রাখতে পারো তাহলে সহজে বলতে পারবে 2 নং গ্রুপের সবগুলো মৌলের যোজনী কত হবে? 2 হবে। 2 নং গ্রুপের সবগুলো মৌলের যোজনী হবে 2। এখানে দেখো রেডিয়াম মৌলটিকে আমি আলাদা করে দেখানোর চেষ্টা করেছি, কারণ এটি হলো 2 নং গ্রুপের একমাত্র তেজস্ক্রিয় মৌল। 2 নং গ্রুপের মৌলগুলোর মধ্যে রেডিয়াম হলো কি মৌল? তেজস্ক্রিয় মৌল। তাহলে 2 নং গ্রুপের মৌলগুলোর পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, যোজনী তোমরা নোট করে নাও। তার মধ্যে রেডিয়াম হচ্ছে 2 নং গ্রুপের মধ্যে একমাত্র তেজস্ক্রিয় মৌল। 2 নং গ্রুপের সবগুলো মৌলের যোজনী কত হয়? 2 হয়। আমরা এখন প্রতিটি মৌলের আলাদা আলাদা করে ওদের ভৌত ধর্মগুলো দেখব। দেখো বেরিলিয়াম ভৌত ধর্ম আর মান, গলনাঙ্ক কত? দেখো 212, 1278 ডিগ্রি সেলসিয়াস। স্ফুটনাঙ্ক 2970 ডিগ্রি সেলসিয়াস। তড়িৎ ঋণাত্মকতা 1.5, জারণ সংখ্যা +2, ব্লক এস। তাহলে কি বেরিলিয়াম মৌলটি দেখতে দেখো। বেরিলিয়াম মৌলটি কঠিন অবস্থায়, চিত্র এটি। বেরিলিয়ামের গলনাঙ্ক 1278, স্ফুটনাঙ্ক 2970, তড়িৎ ঋণাত্মকতা 1.5, জারণ সংখ্যা +2, ব্লক এস। তাহলে ব্লক কিভাবে নির্ধারিত হয়? আমরা 1 নং গ্রুপে বলেছিলাম ব্লক কিভাবে নির্ধারিত হয়। কোন মৌলের সর্বশেষ ইলেকট্রন জে অরবিটালে থাকে, কোন মৌলের সর্বশেষ ইলেকট্রন জে অরবিটালে থাকে, তার নাম অনুসারে কি হয়? ব্লক নির্ধারিত হয়। কোন মৌলের সর্বশেষ ইলেকট্রন
যে অরবিটালে থাকে তার নাম অনুসারে কি নির্ধারিত হয়? ব্লক নির্ধারিত হয়। তাহলে বেরিলিয়ামের গলনাঙ্ক 1278, স্ফুটনাঙ্ক 2970, তড়িৎ ঋণাত্মকতা 1.5, জারণ সংখ্যা +2। এখানে জারণ সংখ্যা ধনাত্মক হওয়ার কারণ কি? কারণ সকল ধাতু আমরা জানি ধাতুরা কি করে? ইলেকট্রন ত্যাগ করে। যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে তাদের জারণ সংখ্যা ধনাত্মক হয়। তাহলে বেরিলিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে বেরিলিয়ামের জারণ সংখ্যা +2, ব্লক S, কারণ বেরিলিয়ামের সর্বশেষ ইলেকট্রন S অরবিটালে যায়। তাহলে আমরা কি জানলাম? বেরিলিয়াম মৌলের পরিচিতিগুলো পেলাম। তোমাদের যদি নোট করা হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী মৌলটিতে যাচ্ছি। আমি আবারও বলছি, তোমাদের যদি কিছু না বুঝে থাকো, কিছু জানার থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা কোন অধ্যায়টি পড়তে চাও বা পড়তে আগ্রহী আছো তাও আমাকে কমেন্ট করে জানাও। আমরা পর্যায় সারণীর পর ষষ্ঠ অধ্যায়টি শুরু করব। পর্যায় সারণীর আরো বেশ কিছু ক্লাস হচ্ছে। আমরা ধারাবাহিকভাবে গ্রুপ 17, গ্রুপ 18 এই মৌলগুলো সম্পর্কে জানবো, অর্থাৎ 1 নং গ্রুপ, 2 নং গ্রুপ, 17 নং গ্রুপ এবং 18 নং গ্রুপের উপর আলাদা আলাদা তোমাদের ক্লাস হবে 4টি। তাহলে বেরিলিয়ামের ভৌত ধর্মগুলো আমরা দেখে নিলাম। এখন আমরা পরবর্তীতে যাচ্ছি। দেখো, ভৌত ধর্ম গলনাঙ্ক (648.8), স্ফুটনাঙ্ক 1090, তড়িৎ ঋণাত্মকতা 1.2, জারণ সংখ্যা +2, ব্লক S। ব্লক S এটি হলো ম্যাগনেসিয়াম ধাতুর ভৌত ধর্ম। ম্যাগনেসিয়াম ধাতু দেখতে কিরকম হয় দেখো, এটি হলো ম্যাগনেসিয়াম ধাতুর স্ফটিক চিত্র। তাহলে ভৌত ধর্মক্রমে আরেকবার বলছি, গলনাঙ্ক 648.8, স্ফুটনাঙ্ক 1090, তড়িৎ ঋণাত্মকতা 1.2, জারণ সংখ্যা +2, ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করে তাই জারণ সংখ্যা ধনাত্মক, 2টি ইলেকট্রন ত্যাগ করে তাই 2+, ব্লক ম্যাগনেসিয়ামের সর্বশেষ ইলেকট্রন S অরবিটালে যায়, তাই ম্যাগনেসিয়াম হলো কি S ব্লক মৌল। ম্যাগনেসিয়াম কি মৌল? S ব্লক মৌল। তোমরা সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। সবাই কি ঠিকমতো শুনতে পাচ্ছ? তোমরা অনেকেই জয়েন করেছো। গলনাঙ্ক মান দেখো, গলনাঙ্ক 839, স্ফুটনাঙ্ক 1448, তড়িৎ ঋণাত্মকতা 1, জারণ সংখ্যা +2, ব্লক S। এটি হলো কি ক্যালসিয়াম ধাতুর বর্ণনা। কার বর্ণনা? ক্যালসিয়াম ধাতুর ভৌত ধর্মগুলো কি? গলনাঙ্ক 839, স্ফুটনাঙ্ক 1448, তড়িৎ ঋণাত্মকতা 1, জারণ সংখ্যা +2, ব্লক S। ব্লক S এতে সর্বশেষ ইলেকট্রন S অরবিটালে যায় তাই S ব্লক মৌল, 2টি ইলেকট্রন ত্যাগ করে তাই 2+। তাহলে ক্যালসিয়ামের গলনাঙ্ক 839, স্ফুটনাঙ্ক 1448, জারণ সংখ্যা +2, ব্লক S। তোমরা আশা করি নোট খাতা নিয়ে বসেছো। দেখে আমাকে একটা কমেন্ট করে জানাও বেরিলিয়ামের গলনাঙ্ক কত। আমি ইতিপূর্বে আলোচনা করে এসেছি, দেখি তোমরা বলতে পারো কিনা বেরিলিয়ামের গলনাঙ্ক কত। এটা আমাকে কমেন্ট করে জানাতে দেখি তোমরা নোট করেছো কিনা, তাহলে বোঝা যাবে। তোমরা খাতা থেকে দেখে বলো
বেরিলিয়ামের গলনাঙ্ক কত? তোমরা তোমাদের নোট খাতায় যে লিখেছ আমি বুঝতে পারবো। বেরিলিয়ামের গলনাঙ্ক কত এটা আমাকে কমেন্ট করে জানাও, দেখি কে কে কমেন্ট করতে পারো। বেরিলিয়ামের গলনাঙ্ক। তোমরা আমাকে কমেন্ট করে দিবে বেরিলিয়ামের গলনাঙ্ক কত। চলো আমরা পরের মৌলটি সম্পর্কে ধারণা নিই। দেখো মৌলটি দেখতে কি সুন্দর। তুমি কেউ কি মৌলটির নাম বলতে পারবে? দেখো মৌলটি গলনাঙ্ক 769, স্ফুটনাঙ্ক 1348, তৈরি আত্মকতা 1, জারণ সংখ্যা +2, ব্লক S। কি মৌল? এটা হচ্ছে স্ট্রনশিয়াম। স্ট্রনশিয়াম মৌলটি চিত্রটি লক্ষ্য করো। তাহলে স্ট্রনশিয়ামের গলনাঙ্ক কত? 769, স্ফুটনাঙ্ক 1384, 1384, তৈরি আত্মকতা 1, জারণ সংখ্যা +2, ব্লক S। ব্লক S। তাহলে গলনাঙ্ক 769, স্ফুটনাঙ্ক 1348, দুঃখিত 1384, তৈরি আত্মকতা 1, জারণ সংখ্যা +2, ব্লক S। আমি একটু আবার মনে করে দিচ্ছি গলনাঙ্ক কাকে বলে। গলনাঙ্ক কাকে বলে যারা গত ক্লাসটি করনি তাদের জন্য আমি বলে দিচ্ছি। গলনাঙ্ক যে তাপমাত্রায় কোনো পদার্থ গলতে শুরু করে, যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলতে শুরু করে সেই তাপমাত্রাটি হলো কি গলনাঙ্ক। সেই তাপমাত্রাটি গলনাঙ্ক, অর্থাৎ কঠিন স্ট্রনশিয়াম 769 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলতে শুরু করবে। আর স্ফুটনাঙ্ক কি? যে তাপমাত্রায় তরল পদার্থ ফুটতে শুরু করে। তুমি দেখো পানিকে যদি তাপ দিতে থাকো, তাপ দিতে থাকো, একটা সময়টা বুদবুদ আকারে ফুটতে শুরু করবে। সেই তাপমাত্রাটিকে আমরা বলবো পানির স্ফুটনাঙ্ক। আমরা জানি পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তুমি যখন পানি গরম করবে তখন তাপমান যখন 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে তখন পানি ফুটতে শুরু করবে। একইভাবে স্ট্রনশিয়াম 1384 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে শুরু করে। তো ঋণাত্মকতা সংজ্ঞাটি আমি একবার বলে দিচ্ছি। সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো পরমাণু বন্ধন ইলেকট্রন যুগল নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে কি বলা হয়? তো ঋণাত্মকতা বলে। সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো পরমাণু, সমযোজী বন্ধন হয় কিভাবে? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। উভয় পরমাণু একটি একটি করে ইলেকট্রন দেয়, কিন্তু যদি কোনো একটি পরমাণুর শেয়ার করার পরে বন্ধন ইলেকট্রনগুলো নিজের দিকে আকর্ষণ করার প্রবণতা, সেটি হলো কি তড়িৎ ঋণাত্মকতা। তোমরা অনেকেই সঠিক উত্তরটি দিয়েছ, ভেরি গুড। তোমরা যে মনোযোগ সহকারে ক্লাসটি করছো বুঝতে পারলাম। তাহলে স্ট্রনশিয়াম। এরপর দেখো ভৌত ধর্ম মানগুলো। গলনাঙ্ক 745 ডিগ্রি সেলসিয়াস, 725 ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক 1640 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 640, তড়িৎ ঋণাত্মকতা 1, জারণ সংখ্যা +2, ব্লক S। ব্লক S।
অর্থাৎ বেরিলিয়ামের সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে যায়, বেরিলিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করে, তাই বেরিলিয়ামের জারণ সংখ্যা কত? বেরিলিয়ামের জারণ সংখ্যা +2। বেরিলিয়ামের জারণ সংখ্যা কত? বেরিয়ামের জারণ সংখ্যা কত? বেরিয়ামের জারণ সংখ্যা হচ্ছে কি +2। তাহলে বেরিয়ামের গলনাঙ্ক 725 ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক 1640 ডিগ্রি সেলসিয়াস, তড়িৎ ঋণাত্মকতা 1, জারণ সংখ্যা +2, ব্লক এস। তোমরা সবগুলো মৌলের ইলেকট্রন বিন্যাসগুলো করবে, ইলেকট্রন বিন্যাসগুলো করে তোমাদের ব্লকগুলো নির্ধারণ করবে ঠিকমতো। এটি যে এস ব্লক মৌল বললাম, এটিতে সঠিকভাবে তোমরা কিভাবে বুঝবে? তোমরা যখন বেরিয়ামের ইলেকট্রন বিন্যাস করবে, দেখবে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে যায়। তাহলে এটি হলো তোমাদের SW 2 নং গ্রুপের। আমি আবার বলছি যে এটি হলো তোমাদের বাড়ির কাজ থাকবে, আমাকে ইনবক্স করবে বাড়ির কাজ। 2 নং গ্রুপের সবগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস করবে PDF পদ্ধতিতে। ইলেকট্রন বিন্যাস করে দেখবে আসলে সবগুলো এস ব্লক মৌল আছে কিনা। 2 নং গ্রুপের সবগুলো মৌলই এস ব্লক মৌল। 2 নং গ্রুপের সবগুলো মৌলই হলো কি মৌল? এস ব্লক মৌল। তাহলে তোমাদের বাড়ির কাজ কি? 2 নং গ্রুপের সবগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস করা, ইলেকট্রন বিন্যাস করে মৌলগুলো এস ব্লক কিনা তা যাচাই করা। ঠিক আছে? 2 নং গ্রুপের ব্লক নির্ধারণ হচ্ছে তোমাদের বাড়ির কাজ। ইলেকট্রন বিন্যাস করো, পারমাণবিক সংখ্যাগুলো ভালোমতো মাথায় রেখে নাও, যোজনীগুলো তোমরা মাথায় রেখে নাও, দেখবে রসায়ন খুব সহজ মনে হবে। অন্য যে কোনো বিষয় থেকে রসায়ন অনেক সহজ, যদি তোমরা কিছু জিনিস সময় মতো আয়ত্ত করে নাও। আমরা শেষ মৌল রেডিয়াম নিয়ে দেখব। দেখো এখানে একটি আমি চিহ্ন ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে তেজস্ক্রিয়তা বোঝাতে এই চিহ্নটি ব্যবহার করা হয়। আন্তর্জাতিক চিহ্ন এটি, এই চিহ্নটি ব্যবহার করা হয় কিসের জন্য? তেজস্ক্রিয় মৌল বোঝানোর জন্য। কোন মৌলের পাশে যদি এই চিহ্নটি থাকে তখন বুঝবে ওই মৌলটি হলো কি মৌল? তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয় মৌল কি তোমরা অনেকেই জানো না। তেজস্ক্রিয় মৌল হলো যে সকল মৌল স্বতঃস্ফূর্তভাবে ভেঙে অন্য মৌলের পরমাণুতে পরিণত হয়, অন্য মৌলে পরিণত হয়, সেই সকল মৌলগুলোকে বলা হয় কি মৌল? তেজস্ক্রিয় মৌল। যে সকল মৌলের নামের সাথে এই চিহ্নটি ব্যবহার করা হয় সেটি হলো কি মৌল? তেজস্ক্রিয় মৌল। আমরা রেডিয়ামের ভৌত ধর্মগুলো দেখি। গলনাঙ্ক 700 ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক 1140 ডিগ্রি সেলসিয়াস, তড়িৎ ঋণাত্মকতা 1, জারণ সংখ্যা +2, ব্লক এস। তাহলে রেডিয়াম এর গলনাঙ্ক কত? 700 ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক 1140 ডিগ্রি সেলসিয়াস, জারণ সংখ্যা +2, ব্লক এস। তাহলে এটা আমরা কি রেডিয়াম নিয়ে আলোচনা করলাম। তাহলে রেডিয়াম 2 নং গ্রুপের একমাত্র মৌল যা তেজস্ক্রিয় মৌল। 2 নং গ্রুপের অর্থাৎ নির্ঘাত ধাতু গ্রুপের একমাত্র তেজস্ক্রিয় মৌলটি হলো কি? রেডিয়াম। কোথাও যদি আমরা এই চিহ্নটা দেখি বুঝতে হবে এটি হলো তেজস্ক্রিয় মৌলের চিহ্ন। অর্থাৎ মৌলটি কি মৌল? তেজস্ক্রিয় মৌল। মৌলটি কি মৌল? তেজস্ক্রিয় মৌল। তোমরা অনেকেই ক্লাসটি করছো, সবাইকে ধন্যবাদ। তোমরা যদি কিছু না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট করবে। তোমরা যদি কিছু না বুঝে থাকো তাহলে আমাকে কি করে জানাবে? কমেন্ট করে জানাবে। এখন আসো আমরা মৃৎক্ষার ধাতু গ্রুপের মৌলগুলো সম্পর্কে ধারণা আমরা এতক্ষণ নিয়েছি। এখন আমরা মৃৎক্ষার ধাতু কি দেখব। মৃৎক্ষার ধাতু গ্রুপের প্রত্যেকটি মৌলর আমি আলাদা আলাদা করে বর্ণনা করেছি। আশা করি তোমরা এগুলো নোট করে নিয়েছো, মানগুলো তোমরা শিখে নেবে। এখানে যে মানগুলো দেওয়া আছে ওগুলো তোমাদের বইয়ে নেই, এই মানগুলো তোমরা আশা করি নোট করেছো। বাড়ির কাজটা তোমরা ইতিমধ্যে নোট করে ফেলেছো, তাহলে বাড়ির কাজটা আমাকে ইনবক্স করবে। আসো দেখি মৃৎক্ষার ধাতু। ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডকে ক্ষারক বলে। ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডকে কি বলে? ক্ষারক বলে। আমরা ক্ষারক কাকে বলে? ক্ষারক বলে কি ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডকে কি বলা হয়? ক্ষারক বলা হয়। যে সকল ধাতু পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে তাদেরকে ক্ষার ধাতু বলা হয়।
আমরা 1 নং গ্রুপে লিখেছিলাম সংজ্ঞাটি, যে সকল ধাতু পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে অর্থাৎ অক্সাইড বা হাইড্রোক্সাইড উৎপন্ন করে তাদেরকে কি বলা হয়? ক্ষার ধাতু বলা হয়। ক্ষার ধাতুর মধ্যে অর্থাৎ যে সকল ধাতু পানির সাথে বিক্রিয়া করে অক্সাইড বা হাইড্রোক্সাইড উৎপন্ন করে, ওই মৌলগুলোর মধ্যে যে মৌলগুলো মাটিতে পাওয়া যায় অর্থাৎ ভূত্বকে পাওয়া যায়, মাটি বলতে এখানে ভূত্বকে পাওয়া যায়, সেই মৌলগুলোকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। এখানে মৃৎ বলতে মৃত্তিকা বা মাটিকে বোঝানো হয়েছে, আর ক্ষার ধাতু পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করবে। তাই এই 2 নং গ্রুপের অর্থাৎ 2 নং গ্রুপের সবগুলো মৌল ভূত্বকে পাওয়া যায় অর্থাৎ মাটিতে পাওয়া যায়। 2 নং গ্রুপের সবগুলো মৌল ভূত্বকে বা মাটিতে পাওয়া যায়, আর এরা পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড উৎপন্ন করে। তাহলে আমি আবার বলছি, 2 নং গ্রুপের সবগুলো মৌল ভূত্বকে বা মাটিতে পাওয়া যায়। 2 নং গ্রুপের সবগুলো মৌল ভূত্বকে বা মাটিতে পাওয়া যায় এবং এই মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড গঠন করে। এই জন্য 2 নং গ্রুপের মৌলগুলোকে কি বলা হয়? মৃৎ ক্ষার ধাতু বলা হয়। এই জন্য 2 নং গ্রুপের মৌলগুলোকে কি বলা হয়? মৃৎ ক্ষার ধাতু বলা হয়। দুই নং গ্রুপের মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ক্ষার উৎপন্ন করে। 2 নং গ্রুপের মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ক্ষার উৎপন্ন করে। তাই 2 নং গ্রুপের মৌলগুলোকে কি বলা হয়? ক্ষার ধাতু বলা হয়। আমরা জানি পানির সাথে বিক্রিয়া করলে তা ক্ষার ধাতু। আবার 2 নং গ্রুপের মৌলগুলো মাটিতে বা ভূত্বকেও পাওয়া যায়, তাই 2 নং গ্রুপের মৌলগুলোকে কি বলা হয়? মৃৎ ক্ষার ধাতু বলা হয়। তাহলে 2 নং গ্রুপের মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, তাই এগুলো ক্ষার ধাতু। এগুলো আবার মাটিতে পাওয়া যায় অর্থাৎ ভূত্বকে পাওয়া যায়, তাই এগুলো হলো কি? মৃৎ ক্ষার ধাতু। তাই এগুলো হলো কি? মৃৎ ক্ষার ধাতু। আমরা 2 নং গ্রুপের মৌলগুলো দেখলাম। বেরিলিয়াম পানির সাথে বিক্রিয়া করে বেরিলিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। বেরিলিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। বেরিলিয়াম পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? বেরিলিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। আর কি উৎপন্ন করে? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। বিক্রিয়াগুলো লিখে নাও। বেরিলিয়াম পানির সাথে বিক্রিয়া করে বেরিলিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। বেরিলিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। বেরিলিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। ম্যাগনেসিয়াম পানির সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর পানি উৎপন্ন করে। ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম পানির সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর কি উৎপন্ন করে? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। দুঃখিত, ম্যাগনেসিয়াম পানির সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে।
ক্যালসিয়াম পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, ক্যালসিয়াম পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, ক্যালসিয়াম পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, ক্যালসিয়াম পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। তাহলে দেখো আমরা বলেছি ধাতু, ধাতু এগুলো সব ধাতু, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম পানির সাথে বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড গঠন করে, ধাতুর হাইড্রোক্সাইড গঠন করে। তাহলে এই সবগুলো মৌল কি ধাতু, ক্ষার ধাতু। আর এই সবগুলো মৌল ভূত্বকে পাওয়া যায়, তাই এগুলোকে আমরা কি বলতে পারবো, মৃৎ ক্ষার ধাতু, অর্থাৎ মাটিতে পাওয়া যায় এমন ক্ষার ধাতু। তাহলে বিক্রিয়াগুলো আমরা দেখলাম 2 নং গ্রুপের মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করেছে, হাইড্রোক্সাইড উৎপন্ন করেছে। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল। আমরা 2 নং গ্রুপের মৌলগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেছি। আমরা এইভাবে 1 নং গ্রুপ নিয়ে একটি ক্লাস ইতিমধ্যেই হয়ে গেছে। এরপর আমরা 2 নং গ্রুপ নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসটি হবে 17 নং গ্রুপ নিয়ে, তারপরের ক্লাসটি হবে 18 নং গ্রুপ নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা। তোমরা এভাবে পুরো পর্যায় সারণীটা সম্পর্কে একটা ধারণা তোমাদের হয়ে যাবে। পর্যায় সারণী অধ্যায় শেষে আমরা 6ষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, রসায়নের। প্রিয় শিক্ষার্থীরা, আমি বিশ্বাস করি আজকের ক্লাসের বিষয়বস্তুগুলো তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছো। তবে কারো বুঝতে সমস্যা হলে আমাকে ইনবক্স করবে বা সরাসরি কল করবে, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। পরিশেষে একটি কথা বলি, অপ্রয়োজনে ঘরের বাইরে কেউ যাবে না। যদি অতি প্রয়োজনে তোমাদের কারো ঘরের বাইরে যেতে হয়, তাহলে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে দ্রুত ক্লাস সেরে বাসায় চলে আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত করছি। পরবর্তী ক্লাসের জন্য সবাই সময় মতো চলে আসবে। সবাইকে আবারও ধন্যবাদ।